আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হঠাৎ ভিজতে ইচ্ছে হলো, এই হলো ভেজার রহস্য। আর আসার সময় এই ছাতাটা হাতে ধরিয়ে দিয়ে বিপু মাঠে চলে গেল। এটা 2 ছাতার রহস্য। ভালোই তো, ঘরে ফিরে ফিরে এক একজন আদা চা খাবি, বাইরে গিয়ে ধেই ধেই নাচবি আর রহস্য নিয়ে হাজির হবি। জ্বর হইলে মাথায় পানি ঢালতে আমারে ডাকবি না, বলে দিলাম। ঠিক আছে, পরের বার পরীকেই ডেকে নিব। পরীকে ডাকাও বারণ। পানি ভর্তি বালতি দিয়ে নিলেই হবে, নিজের মাথায় নিজেই ঢালতে পারবো। বিকেলে বৃষ্টি কমলে বারান্দায় আসে অর্পা। মাত্রই শিক্ষক পড়ার ছুটি দিয়ে বেরিয়েছে। ঘুম ঘুম পাচ্ছিল, তাই সেও একটু হাওয়া লাগাতে এসেছে চোখে মুখে। এই ঘরের সামনের দিকের 2 প্রান্তে 2টে মাঝারি আকৃতির গোলাপ গাছ। বেশ কিছু কলি থাকলেও গতকাল একটা ফুল ফুটতে দেখেছিল। সকালেও দেখে গেছে আর একটু বড় হয়েছে। এখন বিকালে এসে পরিপূর্ণ দেখার ইচ্ছেটাই সে করছিল, কিন্তু পরিশূন্য যে দেখতে হবে তা ভাবেনি। আকস্মিক একটা চিৎকার করে ওঠে, আম্মু! পারভিন ছুটি আসে, মেয়ে বুঝি পিছলে পড়েছে। পরিও খেতে বসেছিল। চিৎকারে দৌড়ে এটো হাতে ছুটে আসে। চেয়ারম্যান কাকার দুলালি বুঝি কাদামাক্ত হয়েছে, কিন্তু তাকে ফেনা তুলে পরিচ্ছন্ন বেশে দাঁড়িয়ে থাকতে দেখে দুয়ের উদ্দেশ্যই বৃথা। ইফতেখার ঘুমিয়েছিল, চিৎকারে তার ঘুমটাও ভেঙেছে। মামের চেঁচামেচি শুনে বেরিয়ে এসে দাঁড়ায় সেও। আমার ফুল কই? কিসের ফুল? আমি কালকেও দেখেছি গাছে ফুল ফুটেছে, আজকে সকালেও দেখেছি, আর এখন নেই। নাই? তা আমি কেমনে বলি? আমি কি তোর ফুল খাই? বেদ্যপের বাচ্চা অযথা চিল্লায়। অযথাই চিল্লাই, তুমি বুঝবা কি? গাছ তো তুমি লাগাওনি, আমার একটা মাত্র ফুল। গাছ লাগাইছস যখন কোলে নিয়া বসে থাক, ফুল ধরব না কেউ। আমার সামনে এই ঢং করিস না, তোর বাপের সামনেই করিস। আব্বু তো নেই এখন। আইলেই করিস, ফাজিল কোথাকার। হনহনিয়ে ভেতরে চলে যায় পারভিন। শরীরে ঝাঁজ কমে না অর্পার। বিরক্ত হয় মায়ের প্রতি। ক্রুব্ধ চোখে তাকায় পরীর দিকে। পরী তাকে এভাবে তাকাতে দেখে বলে, আমার দিকে তাকান কেমনে? আমি কি করছি? তুই ছাড়া এই বাড়িতে আর কেউ ফুল ছেঁড়ার লোক নেই। নির্ঘাত তুই চুরি করেছিস। আল্লাহ, কি কয় গো? আমি ফুল ছিঁড়তে যামু কে? আমি কি ফুল খাই নাকি? তুই ফুল খাস না, খোপায় দেশ, বিনুনিতে গাথস। কানের কাছে একটা ফুল দেওয়ার জন্য সারাদিন আমার কাছে আম্মুর কাছে অনুমতি চাইতে থাকোস। তাইলে আপনিই কন, অনুমতি ছাড়া আমি কেমনে ফুল ছিঁড়মু? তাও আবার আপনার একমাত্র ফুল। অনুমতি পাবি না বলেই চুপি চুপি ছিঁড়ে সারছিস। আল্লাহ, এমন অপবাদ দিলে গজব পড়ব কইলাম, গজব। আমি ফুল তো দূর, একটা পাতা পর্যন্ত ছুঁইয়া দেখি না আজ কতদিন। আইসে অপবাদ দিতে। ধমক টেরে পরিও চলে যায় ঘরে। তার থমকানো গলায় অর্পার সন্দেহ হয়, তবে পরি ছিঁড়েনি। তবে কার এমন বদনজর পড়ল তার গাছটার উপর? এই বাড়িতে ফুল নিয়ে খেলার লোক তো আর নেই, কোনো বাচ্চাও আসেনি। তবে আরেকটু গভীরে সন্দেহ ফেলতে গেলে আরেকজনের উপর কিছুটা অনিশ্চিত সন্দেহ আনতে পারে। অর্পা ফুঁসতে থাকা গলায় স্বগতোক্তি করে, বিভু ভাই ছিঁড়েছে, তবে আসুক না আজ বাড়ি। ইফতেখার ক্রমশই বোনের উপর বিরক্ত হয়। একটা ফুলের জন্য হাউকাও শুরু করায়। ফুল তো নয়, যেন কলিজা ছিঁড়ে নিয়ে গেছে কেউ। যার কলিজা ছিঁড়ে বদলা নেওয়া পর্যন্ত শান্তি হবে না তার। সে পুনরায় এসে বিছানায় পড়ে উপুর হয়। মায়ের হাঁড়ি পাতিলের ঠকঠক শব্দ ঘুম কেড়ে নিচ্ছে এবার। উঠেই যেতে হবে, তবুও অলসতার ভারে একটু শুয়ে থাকা। সন্ধ্যায় বিপু বাড়ি ফিরতেই পরির সাথে বারান্দায় দেখা। কাপড় চোপড় গুটিয়ে নিচ্ছে সে। ভাইজান আইসেন? কেন? খাইয়া দাইয়া তাড়াতাড়ি ঘুমাই থাকেন, কাকাই ফেরার আগে আগে, নইলে কপালে শনি আছে। শনি মানে? আপনি আপনার গাছের ফুল ছিঁড়ছেন না? ফুল্লা রইছে বেডি, কাকাই আইলে তো বিচার দিয়া সারব। বাপের সামনে যেই কান্দা কান্দে আমগো কলিয়া পায়। হপ, আমি ফুল ছিঁড়তে যাব কেন অযথা? আল্লাহ, কয় কি? তাইলে কি ভূত আইছে বাড়িত? মুরগজকে ধমক দিয়ে চলে যায় বিপু। পরীর স্বগত্যিকতে কান দেয় না। সে ভুলেই গিয়েছিল ফুলের কথা। তবে ঘরে যেতে যেতে মনে পড়ে গেছে, আরে ফুল তো সেই ছিঁড়ে নিয়েছিল। ঘোরাফেরায় মেতে আর খেয়ালই ছিল না। তাই আগে থেকেই প্রস্তুত হয়ে যায় অর্পার মুখোমুখি হওয়ার এবং নিচে এগিয়ে যায় অর্পার ঘরে। হয়েছে কি অর্পা? আমি কথা শেষ করতে দেয় না বিপুকে। অর্পা আবার গলা উঁচু করেছে তাকে দেখতেই। আমার গাছের ফুল ছিঁড়ছো কেন? আরে কথা শোনো আগে। ফুলের গল্প বলে যেতে ভুলে গেছি তোকে। আমি কোনো গল্প শুনবো না, আমার ফুল চাই, গাছে ফোটা ফুল।
পাশের রুম হতে তার উঁচু গলা শুনে ইফতেখার ধমক দেয়। অর্পা, সামান্য বিষয়ে বাড়াবাড়ি করছো কিন্তু। এদিকে বিপু ব্যস্ত গল্প বলতে থাকে। ওই ফুলটা বড় একটা বিচ্ছু ছিল জানিস। আমি তো জানি অর্পা গিয়ে ফুল ছুঁয়ে দেখে বারবার। যদি হঠাৎ বিছুতে হাত দিয়ে দিস, বিছু একটা কামড় দিয়েও ফেললো, কি ভয়ঙ্কর ব্যাপার। বিছুটা বংশ বিস্তার করলো তো তোর প্রত্যেক ফুলেই বাসা বাঁধবে, তাই ছিঁড়ে ফেলে দিছে। কি গাছে বিচ্ছু এলো কোত্থেকে? তবে কি আকাশে থাকার কথা? বিছু তো গাছেই থাকে বলদি, লাল লাল কালো কালো ডোরা কাটা শিংওয়ালা বিছু। শুনতে কেমন গায়ের লোম দাঁড়িয়ে উঠে অর্পার। গা শিরশির অনুভূতিতে দুহাত নেড়ে থামতে বলে বিপুকে। আর শুনবে না সে। উফ, চুপ করো চুপ করো। ফুলের জন্য মন খারাপ করিস না, অনেকগুলো কলি দেখেছি আমি। কাল না হয় পরশুই ফুটে যাবে আবার। যেই গাছে বিচ্ছু থাকে ওই গাছই রাখবো না আমি। কালকেই উঠিয়ে ফেলতে বলবো বকুল কাকাকে। আরে না, বিছু তো একটাই দেখেছি, কোথাও হতে এসেছিল হয়তোবা। আরও দেখলে পরে কাটিস। পরবর্তী দিন ঝিরিঝিরি বৃষ্টিতেই দুপুরে বেরিয়েছিল শ্রাবণ। কাদায় বারবার হাঁটাহাঁটি করে পায়ের জুতোটা ছিঁড়ে গেছে। কান্তার কাছ থেকে একজোড়া পরে এসেছে নিজের জন্য জুতো কিনে নিয়ে যেতে। টানা বর্ষণে রাস্তার বালি সরে গেছে ইটের তলা হতে। কোথাও কোথাও ইটও নেমে গেছে আষাঢ়ের ঢলে। পুনরায় ঠিক করা হচ্ছে। শ্রাবণ বাজার ছুতেই হঠাৎ চেঁচামেচি শুনতে পায় রাস্তার বিপরীত পাশে, বাজারের মাঝামাঝি। সেদিকে তাকিয়ে বিপুকে দেখতে পায় সে। কেমন চোখ বড় করে ক্রুব্ধ গলায় শাসিয়ে ফরমাশ করছে তারই সমপ্রায় বয়সের এক ছেলেকে। ছেলেটা বলছে সে করবে না, কি উল্টানোর উল্টাক, তাতেই যেন এমন ডগরগে হয়ে যাওয়া পরিবেশ। বিপু বিঘ্ন মেজাজে যাচ্ছে তাকে প্রহার করতে। অন্যান্য 2-4 জন থামানোর চেষ্টায় মত্ত। এই বিপুকে একদম ভালো লাগলো না শ্রাবণের কাছে। তার সম্মুখে আগেরবার উপস্থিত থাকা ছেলেটা ভালো ছিল, আর এটা খালাম্মার মুখে শোনা হাঙ্গামা তৈরির লোক। কি দরকার অল্পতে এমন উত্তেজিত হয়ে পড়া? যে কাজটা সেই লোক করছে না সেটা অন্যকে দিয়ে করিয়ে নিক। যদিও অপরিচিত লোকটার প্রতিও সে বিরক্ত। কেমন খেমটা মেজাজে ঘাউড়ামি করে যাচ্ছে। এই যে চেয়ারম্যানের ছেলেপুলেরা যদি তাকে একত্রে করে, সে কি ছুটতে পারবে? উভয় পক্ষের অবস্থাই ভেজালযুক্ত। পাশের লোকেরা তাকে তাড়িয়ে দিতেই বিপু শান্ত হতে থাকে। কত বড় স্পর্ধা, তাই মাপে তার যাওয়ার দিকে তাকিয়ে। বাজারের পরিস্থিতি রগরগে হতেও সময় নেয় না। আবার ঘটনা যা ঘটার হুটহাট ঘটে কিছুক্ষণের মধ্যে শান্ত হয়ে ওঠে। বিপুর ব্যাপারটা অপছন্দনীয় হওয়ায় শ্রাবণ বুড়ো মাঝে সূক্ষ্ম ভাঁজ ফেলে পুনরায় হাঁটতে থাকে গন্তব্যের পথে। দামে কম মানে ভালো জুতা খোঁজে দোকানে চোখ বুলিয়ে। ঘরে বাইরে সবসময় ব্যবহার করার মতো জুতা কিনতে হবে তার, যা বৃষ্টি পানির ব্যাপারটাও মাথায় রাখতে হবে। অতিরিক্ত খরচাও যেন না যায়। 2 দোকান ঘুরে পছন্দসই একজোড়া জুতো কিনে পায়ে দেয় শ্রাবণ। কান্তার জুতোটা তুলে রাখে নতুন জুতার ব্যাগে। পরক্ষণেই হাঁটতে থাকে একাকী পথে। ইচ্ছে হয় বালির চড়ে হেঁটে আসতে। কেমন হয় ঝিরিঝিরি বৃষ্টিতে নিজেকে বিলিয়ে দিলে। বালির মাঠে পা দিতেই মাথা হতে ছাতাটা সরিয়ে নেয় শ্রাবণ। গুটিয়ে রাখে হাতের মুঠোয়। বাতাসের ধাক্কায় মুখে এসে বিন্দু বিন্দু জমা হচ্ছে। বড্ড ভালো লাগছে শ্রাবণের। মন শীতল করা অনুভূতি। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটায় মাথা ভিজবে না ঠিক, তবে মাথার উপর ওড়নাটা ভিজে যাবে নিশ্চিত। শ্রাবণ আজও এসে কাশবনের ধারে দাঁড়িয়েছে। যদিও নিচের কাশবন এসে তাকে ছুতে পারেনি, তবুও তাদের হেলে দুলে উঠা পরশ তার মন ছুঁয়ে নিয়েছে। মাথায় তাদের শুভ্র মেঘের অপেক্ষা এক শুভ্র শরতের। বেশি ভিজে যাচ্ছে মনে হতেই পুনরায় মাথার ছাতা তোলে শ্রাবণ। ফেরার পথে হঠাৎই সামনে উদয় হয় বিপু। নদী দেখেছিলেন? জীবনের প্রতিচ্ছবি দেখছিলাম। নদীর মতো আপনার জীবন? শুধু আমার কেন, আপনার নয় কি? কি জানি, হয়তো বা হ্যাঁ, নয়তো বা না। পড়াশোনা করেন না আপনি, নাকি শেষ? শেষ হওয়ার আগেই শেষ। কতটুকু? ডিগ্রি পাশ করছি কোনো মতে, ঠেলে ঠুলে ধাক্কায় আর কি। কম আর কি, যথেষ্ট হয়েছে। এইটুকুও করতাম না। মা বলতো পড়লে পর, আজকাল পড়াশোনা না করলে নাকি বউ পাওয়া যায় না। সব দিকে শিক্ষিতের ছড়াছড়ি। ঈষৎ হাসে শ্রাবণ। মন্দ বলেননি তিনি, আসলেই তাই। হয়তোবা গ্রামে একটু কম, শহরে প্রচুর ছড়াছড়ি। আপনি কোথায় পড়েছেন? শহরে। পড়া শেষ? যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের বাসা কোথায়? আমার কোনো বাসা বাড়ি নেই। বড় হয়েছেন কোথায়? নানা বাড়িতে। শহরেই নানা ভাড়া থাকতো। আপনার বাবা মা কবে থেকে নেই? ওসব নিয়ে ভাবতে গেলে আমার মন বড্ড খারাপ হয়ে যায়। অতীত জীবন অপছন্দের। আমার বর্তমান পরিচয় আমি, এর বেশি আর না বলি। মন খারাপ রাখা আমার একদম ভালো লাগে না। সরি। আপনি এই যে আমার সাথে কথা বলছেন,
কি নম্র, ভদ্র, শান্ত, প্রশান্ত একটা ছেলে মনে হচ্ছে। অথচ একটু আগে বাজারে দেখলাম কি নিয়ে একটু ঘাড়ামো করছিল একজন, খেপে যাচ্ছিলেন তাকে মারতে। কি বিশ্রী লাগছিল তখন আপনাকে, জানেন? ওই রূপটা তো ভালো দেখায় না। মেজাজ সবারই কম বেশি গরম হয়, আর তা কারণ বশতই হয়। আপনার হয় না? হলেও কিছু মানুষ হাসিতে মেজাজকে হার মানাতে হয়, কেউ বা নীরবে ঠান্ডা হতে জানে, অতি তীক্ষ্ণতাও সবর করতে জানে কেউ, আর তারাই মহান হয়। হয়তো বা। আপনার ধৈর্য শক্তি একদম কম। এমন হলে জীবনের সৌন্দর্যের চেয়ে বিপজ্জনক পরিবেশকে বেশি দেখবেন। উত্তেজিত হয়ে পড়া মানুষের কাজ সুখ কম আসে, অভ্যাস বাদ দেন। সব সময় হয় না সব কিছু, তবুও চেষ্টা করব। এখন শীঘ্রই আমার জবাব দিন। কিসের জবাব? ভুলে গেছেন? প্রস্তাবিত পত্রের জবাব। একদম এড়ানোর চেষ্টা করবেন না, তাড়াতাড়ি দিন। এই যে দেখেন, আপনার মধ্যে বদ অভ্যাস বাদ দেওয়ার চেষ্টাটুকুও নেই। জবাব পাওয়ার ধৈর্য হারিয়ে বসেছেন, দেখেছেন? আপনি অনেক পেঁচিয়ে একটা মানুষ। প্যাচি আবার কি? এই যে কথা পেঁচাতে থাকেন। ও আচ্ছা, কথার প্যাচওয়ালি। হ্যাঁ তাই। আমায় কি জবাবহীন তাড়িয়ে দিবেন? একদম না। একটু থামে শ্রাবণ, পরক্ষণে বলতে থাকে। আসলে আমি খুব ভেবে দেখলাম এসব প্রেম ট্রেম কিছুই না। শুরুতে যদি কিছু না ভেবে ছুড়ে ফেলেন, তবে কিছুটা হবে কিভাবে? না না না, ঠিক তা না। প্রেম অবশ্যই অতি সম্মানের একটা বিষয়, বা সম্মানিত কোনো ব্যক্তির পাওয়া উচিত, সম্মানিত কোনো সম্পর্কে হওয়া উচিত। 2-4 দিন প্রেমে জড়িয়ে থাকলাম, এরপর ভালো লাগছে না তাই ব্রেকআপ করে শেষ করে দিলাম। ভালো লাগলো তো আরেকটু মায়া বাড়ালাম, ভালো লাগছে না তাই পুনরায় ব্রেকআপ টেনে আনলাম। ভেবে দেখলাম এই জীবনটা না আসলে সম্পূর্ণই অহেতুক। অহেতুক সময় নষ্ট, অহেতুক মায়া জড়ানো, অহেতুক গুরুত্ব দেয়া, যার কোনো ভিত্তিই নেই। তার মানে আপনি চাইছেন না প্রেম করতে? অবশ্যই করব, তবে ভিত্তিমূলক সম্পর্কে, বিয়ের পর বরের সাথে, যেখানে কোনো সংশয় আর অনিশ্চয়তার উপস্থিতি থাকবে না। এই অহেতুক প্রেম আমায় দিয়ে হবে না। ধুর, বিয়ের পর তো সংসারের মজা, প্রেমের মজা যত বিয়ের আগেই। সেটাও অহেতুকই। একটা মানুষ আর একটা মানুষকে না জেনেই বিয়ে করবে কেন? প্রেমে জড়িয়ে থাকলেই না একে অপরকে জানবে, বুঝবে, তারপর সিদ্ধান্ত নিবে একটা মজবুত বন্ধনের। আরে এইখানেই তো আসল মজা। দুজন অপরিচিত মানুষের মধ্যে আকম্বিক একটা বন্ধন, অদ্ভুত একটা পরিচয়, একটা পবিত্রতা। ধীরে ধীরে একে অপরকে জানা, নিজেদের জন্যই জানা, নিজেদের মতো সংসার গুছিয়ে নেয়া, দুষ্টু মিষ্টি গল্প তৈরি করা। তৃতীয় ব্যক্তির চোখে পড়ার ভয় নেই, কটূক্তির কারণ নেই। পছন্দটা শুরু থেকেই মজবুতভাবে গড়ে তোলা, চাইলেই ছুতে পারা, কাছ থেকে একে অপরকে চোখে চোখে রাখা। এর চেয়ে সুন্দর কিছু হয়? ওই দূর হতে মাথার ওপর বালিশ চেপে ফোনে হাই হ্যালো করা, দীর্ঘদিন অন্তর দেখা করা, তাও লোক ভয় নিয়ে। উফ, না না না, আমার দ্বারা তা হবে না। জীবন আমার বড় হিসেব করে চলে। আমার প্রেমটুকু আমি একান্তই আমার মানুষটার জন্য তুলে রাখবো। অহেতুক সময় নষ্ট করতে ক্ষণস্থায়ী মায়ায় নিজেকে একদম জড়াবো না। গলায় হতাশা চেপে বিপু বলল। মিথ্যে আশা দিলেন? আমি তো সম্মতিই দেইনি। মিথ্যে আশা কিভাবে দিলাম? না মানে আমার আশাটা মিথ্যে হয়ে গেল আর কি। আপনার জন্য সমবেদনা, কিন্তু আমার ডিসিশন ফাইনাল। আরে ভাই, প্রেম 2-4 দিনের জন্য কেন করবেন? প্রেম তো বিয়ের জন্যই করবেন। এরপর বিয়েটা কোনো কারণে না হলে, মানসিকভাবে আমি তীব্র আঘাত পেলে, আমার হয়ে তখন গলায় ফাঁস দেবে কে? আপনি? ভাবুক ভঙ্গিতে মাথা চুলকায় বিপু। যেখানে নিজের খুঁটিয়ে পোক্ত নয় সেখানে তাকে আশ্বাস দিবে কি করে? হতাশাগ্রস্ত হয়ে পায়ের গতি ধীর করে ফেলে। শ্রাবণ স্বাভাবিক গতি বজায় রেখে নিজের পথ ধরে। 2 দিন যাবৎ দেখা কথা হয়নি বিপুর সাথে। শ্রাবণও সর্দি জ্বরে আক্রান্ত হয়ে গেছে, তাই বের হয়নি বাড়ি থেকে। রাস্তায় পিচ ঢালের কাজ চলছে। দূর হতেই বাতাসের ধাক্কায় আলকাট্রার গন্ধ এসে শ্রাবণের নাকে ধাক্কাচ্ছে। সকালে খাওয়ার আগে এই গন্ধ পেট পর্যন্ত যেতেই বদহজম হয়। মজিদা খালাম্মা যথেষ্ট খেয়াল রাখছে। ডিসপেন্সারিতে ছুটে গিয়ে ওষুধ নিয়ে এসেছে অসুখ বাধার শুরুর দিনই। যদিও টাকা দিয়েছে শ্রাবণী, কিন্তু ছোটাছুটিতে ব্যস্ত হয়ে গেছেন তিনি নিজ দায়িত্বে। আজ দুপুরে যখন খাওয়ার পর একটু বিশ্রাম নিচ্ছিল, মজিদার চৌকিতে মাথা পেতে মজিদা এসে খবর দেয়।
চেয়ারম্যানের ছোট স্যাডারাই তোরা খুঁজতাছে, কোনো কাজ ঠিক করছে মনে হয়। শোয়া থেকে বসে যায় শ্রাবণ। খালাম্মার দিকে তাকায় মনে মনে হাসে। খালাম্মা তো তার কাজ পাওয়ার জন্য বড্ড ব্যাকুল হয়ে আছে, কিন্তু সে তো জানে কোনো চাকরির ব্যবস্থা বিপু করেনি। নিশ্চুপ চুলগুলো খোপা করে মাথা সহ ওড়না জড়িয়ে নেয় দেহে চাদরের মতো করে। বিপুকে বাড়ির প্রবেশদ্বারের আমগাছতলা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শ্রাবণ উঠোন ফেলে এগিয়ে যায় সেদিকে। কেমন আছেন? বেশ ভালো। ঘুমাচ্ছিলেন? হ্যাঁ। এবার জেগে উঠুন শীঘ্রই। বিয়ে আপনি কবে করবেন সিদ্ধান্ত নিয়েছেন? আকস্মিক এমন প্রশ্নে হেসে ওঠে শ্রাবণ। পাত্রের ঠিক নেই, পাত্রের পছন্দের স্থির নেই, সেখানে বিয়ের তারিখ নির্ধারণ করে বসে কিভাবে? মনের একটা ইচ্ছা আছে না যে এখন করবেন না, বা আরও অনেক পরে? ওটা আসলে বলা যাবে না। আমার প্রচেষ্টা তো চলছে একটা কাজের, দেখি আগে নিজেকে ফিট করি। বিয়ে যখন করবেন নিজে ফিট হওয়া তো জরুরি না। হাজব্যান্ড কি ঘরের হাড়ি মাজার জন্য রাখবেন? আপনি দারুণ কথা বলেন তো। পাত্র যেন একেবারে রেডি। রেডি তো। ভাবযোগে একটু নড়ে চড়ে গলা খাকারি দেয় বিপু। ভাঁজ করা একটা কাগজ এগিয়ে দিয়ে বলে, প্রেমের আগে বিয়ে করবেন তো এবার প্লিজ কোনো আপত্তি আনবেন না। প্রয়োজনে কোনো রকম অভিভাবক থাকলে আপনার পরিবারের অ্যাড্রেস দিন, কথা বলে নিব। আমি আমার একমাত্র পরিবার, কাজ কি খুঁজি সাধে? এজন্য তো বিয়েটাও করে ফেলতে পারছি না হুট করে পাত্র পছন্দ করে। নিজেকে নিজে করতে হচ্ছে। থাক, আর করতে হবে না, এটা রাখুন। এটা আবার কি জন্য? এটা ভিন্ন কিছুর জন্য। হাতে কাগজ দিয়ে একগাল হেসে দাঁড়িয়ে থাকে বিপু। ভুরুর কার্নিশে চিন্তার রেশ টেনে কাগজের ভাঁজ তার সামনেই খুলে শ্রাবণ। ঠোঁট কার্নিশে বেঁধে রাখা হাসিটাও বাঁধা অবস্থাতেই আছে। হাতের লেখা সুন্দর সুন্দর লিখে ওঠা কথাগুলো। প্রিয় বর্ষাকালে শ্রাবণ, প্রেম যখন প্রত্যাখ্যাত, বিয়েই হোক প্রিয় সম্পর্ক, তবু আপনি আমার, বলুন কবুল। অষ্টদায়ের ট্যাপা হাসি প্রস্ফুটিত হয় শ্রাবণের। বিপুর দিকে তাকিয়ে বলে, এসব কি পাগলামো না? চেয়ারম্যানের ছেলে একটা শিকড়হীনা মেয়েকে। এই নিজেকে বেশ বড় করে তুলছেন ফিট করার কথা বলে। হ্যাঁ, এই আবার শিকড়হীনার কথা তুলে ছোট হয়ে যাচ্ছেন। চেয়ারম্যানের ছেলের যখন আপত্তি ঠেকে না, আপনার আপত্তিটা কিসে? হ্যাঁ, আর কোনো অজুহাত তুলে আমায় আশাহত করবেন না প্লিজ। বারবার প্রত্যাশা নিয়ে এসেছে। দৃষ্টিদয় ভাবুক বেশেই নিচে নামিয়ে রাখে শ্রাবণ। বিপু তার নত দৃষ্টিতে সম্মতি খুঁজে পায়। ঠোঁট প্রাঙ্গণে নিমেষে হাসির জাগায়। নরম কণ্ঠে বলে, কি হলো ভাবেন পরে, আগে কবুল বলেন, তবেই কাজী পর্যন্ত যেতে পারি। দৃষ্টি নত রেখে লজ্জিত হেসে ঘরে ছুটে যায় শ্রাবণ। নীরব প্রতিক্রিয়ায় যেখানে স্পষ্ট সম্মতির লক্ষণ, সেখানে বিপুর মন অতি উল্লাসিত। সেও তার যাওয়ার পানে তাকিয়ে নিঃশব্দে হেসে বাড়ির সীমা ছেড়ে রাস্তায় উঠে ব্যবস্থা করতে। আজও খালিদের সামনে, একদম সামনে। মূলত খালিদ তাকে দেখে তার জন্যই এই বরাবর রাস্তায় দাঁড়িয়ে আছে। শক্ত চোখে তাকিয়ে আছে বিপুর দিকে। হালকা করে কেশে পাশ কাটিয়ে চলে যায় বিপু। সে যে দেখল বড় ভাইকে কোনো রকম ভয়ই পেল না, তবে বিড়ালের মতো পালিয়েছে। কিছুটা দূরত্বে তাদের অবস্থানে বিয়ের কথাবার্তা হালকা করে কানে ভাসতেই শরীরের রক্ত উত্তপ্ত হয়ে উঠেছে। হনহন পায়ে চেয়ারম্যান বাড়ি যায় খালিদ। মামাকে পায়নি, কিন্তু বিচার দিতে কার্পণ্য করেনি। মামির সাথে বসে বসে গুছানো নালিশটুকু দিয়ে গেছে যথাযথ। শুধু তাই না, সে সপ্তাহ যাবতই লোক লাগিয়েছে বিপুর পিছু। প্রতিনিয়ত খবর যাচ্ছে সে সাত্তারের বাড়ি উকিঝুঁকি দেয়। কোথা থেকে এক রূপসী মেয়ে এসেছে, রূপে মজে তার পিছু নেয়। পারভিন যথারীতি চিন্তিত হয়ে উঠেছে। ইফতেখার ভাত খাচ্ছিল তখন, চুপচাপ শোনে তাদেরকে। খালিদ বলে, তোরে কইছিলাম একটু বুঝাইস, তুই বড় ভাই, একটা ধমক টমক দিলে মানতেও তো পারে। ইফতেখার মুখের খাবার গিলে প্রত্যুত্তরে বলে, এসব ব্যাপারে আমায় জড়িও না তো, তুমিও তো বড় ভাই, আমার চেয়েও বড়। দেখো যখন দিতে পারো না দু একটা ধমক। এখন গায়ে মাখস না তো, বড়র আগে ছোট বিয়ে কইরা আইলে এরপর বুঝিস নে লজ্জাকারে বলে। করুক। খালিদ দ্বিতীয় কোনো বাক্য বলে না তার উদ্দেশ্যে। এই ছেলে হচ্ছে আরেক জাতের মানুষ। কোনো কিছু নিয়ে গভীর ভাবনাটুকুর তার মধ্যে নেই। যা ইচ্ছে করে বসবে, যা ইচ্ছেকে স্পর্শ করবে না, তার ধারে কাছেও যাবে না। দায় দায়িত্ব সব কাঁধেও নিবে না কখনো। একসাথে দুইটা কাজ দিলেও বাছাই করে একটা নেবে, অন্যটাই ফিরেও তাকাবে না আগেরটা সম্পন্ন না হওয়া পর্যন্ত। মামা যে এসব কি লালন পালন করছে বুঝে আসে না খালিদের। যা বলার মামির কাছে বলে উঠে যায় সে।
মামা ফিরলে যেন ঠিকঠাক বলে, মনে মনে একটা দুঃখ তার, আজকাল সব জায়গায় মামা তাকে নিয়ে যায় না। এই যে এমপির বাড়ি গেল মেম্বারের সাথে, পারতো নাকি ভাগিনাকে সাথে নিতে? আগে তো সবার আগে তাকেই ডাকতো। মন মলিন করে উঠোনে নামতেই বকুল কাকার হুলস্থুল। গোয়াল থেকে বাছুর ছুটে গেছে, লাফিয়ে নেমে এসেছে উঠোনে। বকুল কাকা পিছু দৌড়াতে দৌড়াতে চেঁচিয়ে যাচ্ছে খালিদের প্রতি, তাড়াতাড়ি গেট লাগান, তাড়াতাড়ি যাইব গা, ধরতে পারতাম না। খালিদ কাদায় পা ফেলে দৌড় দেয়। এক জুতা আটকে যেতেই তা ফেলে রেখে দৌড়ায় গেট লাগাতে। পরি বারান্দায় এসে বারান্দার গেট লাগিয়ে দিয়েছে, ঘরে ঢুকে পড়বে ভেবে লাফিয়ে লাফিয়ে অনবরত চিৎকার করছে, আল্লাহ গো বাঁচাও। পারভিন ও ইফতেখারও এসেছে ততক্ষণে। পরীকে চিৎকার সমেত লাফাতে দেখে ইফতেখার ঠাস করে মারে একটা মাথায়। তাতেই চেঁচানো লাফানো শেষ তার। বকুল কাকা ছুটে বাছুর ধরতে, বাছুর ছুটেছে খালিদের দৌড় দেখে। যেই গেট লাগিয়ে ঘুরে দাঁড়ালো, তুরন্ত গুঁতো দিল উড়ুতে। ধাক্কা সামলাতে না পেরে পড়ে গেছে খালিদ, পাড়াও দিয়ে বসেছে সাথে সাথে। এবার পারভিনও আটকে উঠে, আয় হায়, বকুল ভাই ধরেন ধরেন, মায়েরা ফেলবো তো। খালিদের উপর আক্রমণ করতেই ইফতেখারও বেরিয়ে গেছে ততক্ষণে। বকুল কাকা ধরতে গিয়েও পারেনি, ওপাশ থেকে সরে লাফিয়ে লাফিয়ে সারা বাড়ি দৌড়াচ্ছে। শেষ পর্যন্ত দালানে উঠতে যাচ্ছিল। দালানে লন্ডভন্ড করার আগে ইফতেখার বাছুরের কান টেনে ধরে ফেলে। দুই কান আঁকড়ে ধরতেই লাফালাফি থামে। রশি হাতে ঝটপট বকুল কাকা এগিয়ে এসে গলায় বেঁধে গোয়ালে নিয়ে ফিরে। খালিদ উঠে দাঁড়াতে পারছে না ঠিক মতো, একটা পায়ে কড়া আঘাত বসেছে। ইফতেখার তাকে ধরতে চায়, এবার বারান্দা পর্যন্ত এনে বসায়। দিনের মন্দার উপর খালিদ বিরক্ত হয়ে বসে বসে চাপ লাগা উড়ুতে মালিশ করতে থাকে অবিরত। তাতেই যদি একটু ব্যথা কমে আসে। এমনিতে আর ক্ষতের সৃষ্টি হয়নি কোনো রকম। পরে একটু পরপর ফিক করে হেসে ওঠে। তখন ভয় পেলেও এখন তার হাসি পাচ্ছে বড্ড। গরু গুঁতো দিয়েছে বলে কথা। পাঠাদেহের খালিদ ভাই একটা বাছুরের সঙ্গেই পেরে ওঠে নিজে। পিছু ঘরের দরজায় দাঁড়িয়ে খালিদের উদ্দেশ্যে বলে, ভাইজান, পাড়া দেওয়ার সময় আপনি বাছুরের ঠ্যাঙ্গে ধইরা রাখতে পারলেন না, তাইলেই তো ব্যথাটা পান না। তার ফিকফিকে হাসিতেই বড্ড রাগ হচ্ছিল। এখন বিরূপ মন্তব্যের কারণে আরো খেপে গেল। কটকটে চোখে তাই ঘাড় ঘুরিয়ে তাকায় খালিদ। পরি মুখে হাত চেপে ধরে হাসতে হাসতে ঘরের ভেতরে চলে গেছে। তার মন্তব্যে যে খালিদের পাশে দাঁড়ানো ইফতেখারের মুখেও হাসি এনে দিয়েছে, তাতেই আরো হাসার সাহস পেয়ে বসেছে পরি। বড় ভাইজানের হাসি চোখে মুগ্ধতা লাগার মতোই ঠেকে তার কাছে। কিন্তু এই মানুষটা হাসে কম, কাকার মতো মুখ গমরা করে রাখে যেন। তার আম্মাও তো কম হাসে। হাসার মধ্যে বিপু ভাইজানি একটু বেশি হে হে করে। আরেক তো আছেই ঢঙ্গি আপা, যেন পৃথিবীতে বাপের একমাত্র মেয়ে সেই। সবাইকে নিয়ে মনে মনে ভাবতে ভাবতে আসবাব মোছামুছির কাজে হাত লাগিয়েছে পরি। গোয়ালে বাছুর বেঁধে বকুল কাকা এসেছে খালিদের পাশে। মালিশ করতে করতে ব্যথা একটু কমেছে। সামান্য মেজাজ বকুল কাকার উপরও দেখালো। কি দায়িত্বে থাকে সে যে গরু গোয়াল ছেড়ে পালায়। নিজের উপর দোষ চাপানো মনোভাবে নিশ্চুপ থাকেন তিনি। বকুল কাকার কাঁধে ভর করেই বাড়ি পর্যন্ত গেছে খালিদ। মেম্বারের সাথে বিকেলে বাড়ি ফিরেছে চেয়ারম্যান আফজাল হোসেন। এমপির সাথে সাক্ষাৎ করে এসেছে গ্রামের রাস্তা বড় করার ব্যাপারে এবং সরকারি হাসপাতালটা আরও প্রশস্ত করার ব্যাপারে। বাড়ি এসে মেম্বারকে বিদায় দিয়ে আগে দুপুরে খাবার খেতে বসেছেন। খেতে খেতেই বিপুল নালিশ সম্পর্কে জানায় পারভিন। মনে মনে ক্ষিপ্ত হয় আফজাল হোসেন। ছেলেটা মান ইজ্জত নিয়ে কাড়াকাড়ি করছে নাকি? এদিকে পারভিন জানায় সেই যে দুপুরের আগে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। একটু যেন শাসন করে ছেলেটাকে। কেমন অগোছালো জীবনযাপন করে যাচ্ছে, তার দুশ্চিন্তা বাড়ছে। আফজাল হোসেন চুপচাপ খাওয়া শেষ করে দালান ঘরের পাশে গিয়ে একটু কাজকর্মে লক্ষ্য গাঁথে। সুবিধা পেয়ে বাইরের দিকের গাঁথনির কাজ কিছুটা ধরেছিল মিস্ত্রি। বড় ছেলেটা পাশে থেকে থেকে ভালোই এগিয়ে নিচ্ছে সব। ছেলেটার বেহাল দশাই তো তার দুশ্চিন্তার কারণ। ওটা এমন বাদর হলো কেন? মাগরিবের আজান পড়তেই নামাজ আদায় করতে চায়। ইফতেখারকে বলে দেয় তার সাথে কথা আছে। নামাজের পর ঘরে যেন বসে। তিনি যেতেই ইফতেখারের ভেতর হতে বিরক্তি নেমে আসে নিঃশ্বাসে। আজ বলতে গেলে সারাদিনই তার বাড়িতে কেটেছে। একটু বাইরের আলো বাতাস যে গায়ে লাগাবে তার সুযোগ হয়নি এই ঘরের কাজ মিস্ত্রিদের বুঝিয়ে দিতে দিতে। এখন মিস্ত্রি গেল, কোথায় সে একটু ছুটি নেবে তাও হলো না। বাবার কাজ পড়ে যায় যত তারই সাথে। পিছু হতে মা বলে দেয় নামাজ পড়তে যেতে। ইফতেখার নামাজ আদায় করে বাবার সাথেই বাড়ি এসে বসে আলাপে। প্রথমে ঘরের কাজকর্মের বিবৃতি, পরক্ষণে রাস্তার কাজের আলোচনাও, তারপর এমপির সাথে করে আসা সাক্ষাতের বিস্তারিত বর্ণনা। ক্রমে ক্রমে বিরক্তি নেমে এসেছে ঘণ্টা যাবত এই আলোচনায় বসে বসে। এশার আজান পড়বে বুঝি এবার। আজকাল সকল কাজেই বড় ছেলেকে নিয়ে পরামর্শে বসেন তিনি। দায়িত্বের গুরুভার যেন পুরোটাই তার উপর অর্পণ করবেন নিজের অবনত কালে।
কিন্তু গুচ্ছ গুচ্ছ দায়িত্ব নিজের কাঁধে নেওয়াটা পছন্দের না ইফতেখারের। যে কাজটা নেয় তা নিখুঁতভাবে করে বলেই হয়তো বাবা ভাবে সে সব সামাল দিতে প্রস্তুত আছে, কিন্তু বিরক্তি ভাবটা দেখে না কেন? বাবাকে থামাতে ইফতেখার কথার মাঝে বলে, হাসপাতালের কাজটা নিয়ে আপনি আপাতত একদমই ভাবতে বসবেন না আব্বা। রাস্তার কাজ ধরেছেন, এটা আগে শেষ করুন। মেম্বার গোষ্ঠী লাফালেই শুধু চলবে না, টাকার লালসায় তারা বিরতি নিতে চাইছে না কিছুতেই। একটার পর একটা লেগে থাকবে আর তারা টাকা হাতাবে। এছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে আমি দেখি না। রাস্তার কাজ শেষ না হওয়া পর্যন্ত বালুর মাঠের প্রজেক্ট করার কাজও ধরবেন না। খালিদ ভাই খুব পড়ে আছে এটা নিয়ে। তার চাচার সাথে জমি নিয়ে কিছু বিরোধ আছে না, সেই জন্যই এত ব্যাকুল হয়ে উঠছে। সেখানে তার চাচারও তো জমি আছে, আপনি নিলেই তার জমির পরিমাণ কমে আসবে, এতে আপনার ভাগ্নে খুশি। কিন্তু আপনি চতুর্দিকের কাজ না করে একটা একটা করে সুষ্ঠুভাবে করেন। আর যদি সব একত্রেই ধরতে হয় তবে আমার উপর দায়িত্ব চাপাবেন না। 10 কাজ একত্রে চালানোর দায়িত্ব আমি নেবই না। কাকে দিবেন তা আপনি ভালো জানেন। খালি তো ভুল কিছু করে নাই, তারে আবার মন্দ দিকে টানস কে? মন্দ দিকে টানেনি, চাচার পরাজয়ের নিমিত্তে প্রতিহিংসা আছে তার, সেসব বাদ দেন, তাদের ব্যাপার। আমি যেটা বলছি, আপনি এত কাজ একসাথে নেবেন না। রাস্তা বড় করছেন, বাজারটাও বড় করা দরকার। মানুষের সমাগম বাড়বে, বাজারের দোকানপাট ভেঙে তো এমনিতেই ছোট হয়ে গেছে। বালুর চরের আরও কিছু অংশ ছাড়েন বাজারের জন্য, বড় না হলে চলবেই না। প্রজেক্ট করার পর দেখবেন সমস্যা হয়ে গেছে। রাস্তা শেষ করেই বাজারের সীমা নির্ধারণ করেন আগে, তারপরের প্রজেক্টের পার্টি রাখবেন। কথা মন্দ বলেনি ছেলে, যেন একটু ভাবতেই বসে গেল আফজাল হোসেন। ইফতেখার বলল, আরও কিছু বলবেন, নয়তো আমি উঠতাম। বিপু ফিরে নাই না? না। যা দেহিস কই কই ঘুরে, কান ধরা বাড়িতে পাঠাইস। ইফতেখার বসা হতে উঠতে দেরি। আঘাতপ্রাপ্ত পায়ে হালকা ভরে হাঁটতে হাঁটতে খালিদ এসে দরজায় হাজির। ছুটে এসে হাঁপিয়ে গেছে যেন। ইফতেখার দাঁড়িয়ে গেছে আর সামনে না এগিয়ে, তার অবস্থা দেখছে নিশ্চুপে। আফজাল হোসেন বলে, কিরে তুই এমনি আটস কে? পায়ে গরু গুতা দিছে দুপুরে, আমার কথা বাদ রাখেন। আপনারে ফোন দিতেছি, ধরতেছেন না। মসজিদে যাওয়ার সময় বন্ধ করছিলাম। বিপুর পিছনে লোক লাগাইছিলাম মামা, এইমাত্র ফোন দিল। হ্যাঁ, মেয়েটারে নিয়া ভাইজ্ঞা যাইতেছে নাকি। কি কস? হো, সাত্তার গো বাড়িতে এক মেয়ে লোক আইছে, তারে নিয়া ভাগছে। দূরে যায় নাই। দীপু জলদি আয়, হাতে নাতে ধরতে হইব। ইফতেখারের ঠোঁটের চাপে আর নিঃশ্বাসের সমান তালে বিরক্তি ভাসে আবারও। একটার পর একটা ঝামেলা লেগেই থাকে, তার জন্য রেহাই নেই। আফজাল হোসেনের আদেশে খালিদকে সাথে নিয়ে বেরিয়ে যেতে হয় তাকে মোটরসাইকেলে। পা ভেঙে হলেও যেন এই মুহূর্তে ধরে নিয়ে আসে ক্রুব্ধ আফজাল হোসেনের নির্দেশ। কাজের মধ্যে কোনো বিরতি না থাকায় বিরক্ত হলেও ইফতেখারের মধ্যে এত উত্তেজনা নেই। আদেশ মোতাবেক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে মাত্র। খালিদ পিছু বসে বসে বিপুর পিছু লাগানো ছেলেটাকে ফোন করছে। তারা কোন পর্যন্ত গেছে তা ঠিকঠাক বলতে বাজারের কাজী অফিসে যায়নি। অফিস থেকে কাজীর বাড়ির ঠিকানা নিয়ে এইমাত্র হাঁটতে শুরু করেছে মেয়েটাকে সাথে নিয়ে। পিছু বসে বসে উত্তেজিত গলায় বারবার ইফতেখারকে বলছে, জলদি যা, জলদি যা, বেশি দূর যায় নাই, রাস্তায় ধর্মু। আজকা খবর আছে তাগো, কত বড় সাহস, চেয়ারম্যানের পোলা নিয়া ভাগে ওই মেয়ে। ইফতেখারের বিরক্ত লাগছে তার ঘ্যান ঘ্যান, তবুও সহ্য করছে বড় ভাই বিধায়। ছোট হলে বোধহয় নামিয়েই দিত হেঁটে হেঁটে যাওয়ার জন্য। বাজার অতিক্রম করে একটু এগোতেই তাদের ধরে ফেলে দুজনে। সত্যিই পালিয়েছে বিপু শ্রাবণকে নিয়ে। হুট করে এসে মোটরসাইকেল থামতেই চমকে ওঠে দুজন। ক্রুব্ধ খালিদ ভাই নেমেই কলার মুঠোয় ধরে বিপুর। শ্রাবণ বড্ড ভয় পেয়ে যায়, বিপুর চোখে মুখেও ভয়। ইফতেখারও নেমেছে মোটরসাইকেল ছেড়ে। বিপুর হাতের কাগজ টেনে নেয় সে, দুটি জন্মসনদ কার্ড পেঁচিয়ে নেওয়া হাতে। তা খুলেই থমথমে চোখে একবার বিপুর দিকে আরেকবার শ্রাবণের দিকে তাকায় ইফতেখার। ভয়ে 2 কদম পিছিয়ে অন্যায় মুখ চেপে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্রাবণ। এ কি হলো? কলার পাকড়ে ধরা খালিদের হাত ছাড়তে চেষ্টা করে বিপু। আরে হচ্ছে কি খালিদ ভাই? কই যাস? মেয়ে লোক নিয়া কই যাস? কলার ছাড়ো, এটা কেমন? কলার? তোর ঠ্যাং ভাইয়া বাড়ির নেওয়ার হুকুম পড়ছে। ইফতেখার ভুরু সামান্য কুচকানো রেখে উত্তেজনাহীন শান্ত গলায় জিজ্ঞেস করে, দুপুর থেকে বাড়ি যাসনি কেন? কাজী বাড়ি নাকি এখন যাস? উত্তর দেয় না বিপু, দৃষ্টি নামিয়ে নেয় নিচে। পুনরায় সে বলে, বাড়ি যাম। বিপু মুখ নত রেখে এখানেই দাঁড়িয়ে থাকে। খালিদ এক হাতে কলার পাকড়ে রেখেই অন্য হাতে বাহু ধরে টানে তাকে। আয় কাজী বাড়ি যাওয়াই, পালায় বিয়ে করার শখ মামা মেটাই বনে আস। এক কদম এগিয়েও পিছু ফিরে পরক্ষণে শ্রাবণের দিকে ক্রুব্ধ চোখে দেখে।
ইফতেখারকে জিজ্ঞেস করে। আর এই মেয়ের কি করবি? আমি দেখছি। খালিদ টানতে টানতে হাঁটতে থাকে বিপুকে নিয়ে, যেন ভাই নয় কোনো চোর ধরেছে পাকড়ে। বিপু চোরের মতোই বিষাদগ্রস্ত হয়ে তার টানে টানে চলছে। সেই খবর দেওয়া ছেলেটাও তাদের থেকে খুব দূরে ছিল না। খালিদের একা টানতে কষ্ট হচ্ছে ভেবে অন্য বাহুতে ধরে যোগ দেয়। এতক্ষণে কলা ছেড়েছে খালিদ ভাই, কিন্তু বিপুর দুই বাহু দুদিকে বাঁধা, মুখাবয়ব ডুবে আছে দুশ্চিন্তায়। বাবার সম্মুখীন হওয়া দুশ্চিন্তা। ইফতেখার তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড। তারা বাজার অতিক্রম করতে থাকলে পরক্ষণে তাকায় পাশে দাঁড়ানো শ্রাবণের দিকে। শ্রাবণ এখনো মুখে ওড়না চেপে দাঁড়িয়ে আছে, চোখেও ভয়ের উপস্থিতি। তাকিয়ে আছে বিপুর অবস্থার দিকে। এমন কিছু হবে ভাবেনি সে। ইফতেখার কাগজ দুটো পুনরায় পেঁচিয়ে নেয়, তা প্যান্টের পকেটে রেখেই নিশ্চুপ উঠে বসে মোটরসাইকেল স্টার্ট দেয়। এতক্ষণে ওদিক থেকে চোখ ফিরিয়ে আনে শ্রাবণ। ইফতেখার তার দিকে ফিরে বলে, কি হলো, উঠুন। মুখে চাপা ওড়না ছেড়ে দেয় শ্রাবণ। চিন্তিত মুখে মোটরসাইকেলে বসে ইফতেখারের পিছু, কিন্তু একদম ছুঁয়ে দেখেন ইফতেখারকে। মোটরসাইকেলেই শক্ত করে ধরে রেখেছে পড়ে যাওয়ার ভয়। ভর ছাড়া উঠে বসতেও তার সময় লেগেছে। তার কর্মকাণ্ডে খেয়াল রাখে ইফতেখার, তাই চলতে শুরু করার আগে বলল, ধরে বসুন, পড়ে যাবেন। পড়বো না। পড়লে আমার দোষ না। ঠিক আছে। দুই হাতে মোটরসাইকেল পাকড়ে ধরেছে শ্রাবণ, তবুও তাকে ধরে না। রাস্তার অনুকূলে চলতে শুরু করেছে ইফতেখার। গতিও কিছুটা ধীর রেখেছে শ্রাবণের না ধরে বসার জন্য। মোটরসাইকেল এসে যথাযথ নেমেছে কাজী বাড়িতে। শ্রাবণ চুপচাপ নেমে গেছে। মুখাবয়ব হতে দুশ্চিন্তা দূর হয়ে হচ্ছে না তার। নেমেই বলল, তোতা পাখির জন্য ভয় হচ্ছে। ইফতেখারও নামতে নামতে জিজ্ঞেস করে, তোতা পাখিকে? আপনাদের আতা গাছের বিপু। মোটরসাইকেল লক করে তার দিকে চোখ তুলে থাকে ইফতেখার। নাম বলার ধরনের কারণেই এমন নীরব তাকানো। দুশ্চিন্তাগ্রস্ত থাকা সত্ত্বেও এই তাকানোই লজ্জা অনুভূত হয় শ্রাবণের। গম্ভীর মুখে শান্ত দৃষ্টি অদ্ভুত রকম সুন্দর। এই অদ্ভুত সৌন্দর্য ক্রমশই লজ্জারূণ পরিস্থিতি সৃষ্টির কারণ। চাবি পকেটে রেখে ইফতেখার জবাব দেয়, তোতা পাখির কিছু হবে না, ওটা ফুপাতো ভাই হয়, আব্বার আগে পিছিয়ে থাকে, নিশ্চিন্ত থাকুন, চলুন। মাথার পড়ে যাওয়া কাপড় পুনরায় তুলে দেয় শ্রাবণ। চলতে থাকে ইফতেখারের পিছু। বুকের ভেতর ধরফড় করছে। জীবনে বহু সিদ্ধান্ত একা একা নিয়েছে, তবু এই সিদ্ধান্তটা বড্ড সংকোচের কারণ। হয়তোবা জীবনের অতি গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বলে। মাসখানেক আগেও তো ভাবেনি এই গম্ভীর লোকটাকে পছন্দ করে বসবে। কেন ভালো লাগে তাকে? লোকটা অল্প সময়ের মায়ায় পড়ে গেছে বলে, নাকি জীবনে প্রথম প্রেম হিসেবে তাকে ডেকেছে বলে? এই তো নিজেকে বড্ড বিশেষ বিশেষ মনে হচ্ছে। এমন বিশেষ হওয়ার সুযোগ জীবনে আরও এলেও কখনো সুযোগটুকু দেওয়া হয়ে ওঠেনি কাউকে, কিন্তু এই মানুষটাকে দিয়ে দিল। ভেবে ভেবেই দিল, একদম জোর জবরদস্তি নয়, পছন্দসই দেওয়া হলো। নিজ বাড়ির সদস্য অনুপস্থিত থাকলেও চেয়ারম্যান বাড়ির ছেলে বিয়ে করতে এসেছে জেনে কাজী বাড়ির মেহমানের অভাব হলো না। সাক্ষী কজন লাগবে? কাজী যেন ইচ্ছে মতোই নিতে পারে উপস্থিতিদের মধ্য হতে। এই যে আশেপাশে থাকা পাশের ঘর হতে উকি দেওয়া, দুয়ার হতে উকি দেওয়া, তার উপর মৌলভী আর কাজী সাহেব তো আছেনই। সব আজকের এই বন্ধনের সাক্ষী। যদিও মূল সাক্ষী হওয়ার কথা ছিল বিপুর, বেচারা ধরা পড়ে গেল। ইনি কি খালিদ ভাইকে কোনোভাবে তখন ফেলে আসতে পারতেন না? বিয়ে সম্পন্ন হওয়ার পুরোটা সময় শতরঞ্জিত অনুভূত ঘিরে রেখেছিল শ্রাবণকে। ভয়, পছন্দের পূর্ণতা, কাজী বাড়ির সমাগমের আনন্দ, অসুস্থতা, লজ্জা, সংশয়, দুশ্চিন্তা সবই 10 দিক হতে ঘিরে ধরেছে তাকে। সর্বক্ষণ চুপ থাকলেও দেনমোহর ধার্যের সময় মুখ ফুটিয়ে ফেলল সে। ইফতেখার 2 লাখ বলেছিল, শ্রাবণ মুখ খুলে বলে ফেলল, মাত্র 2 লাখ, বেশি করা যায় না? এই সমাগমে ইফতেখার নিজেই যেন একটু বিব্রত হয়ে গেল। কিঞ্চিত বিস্ময় ধরে রাখা চোখে তাকিয়ে বলল, কত? আপনি চেয়ারম্যানের বড় ছেলে, 5 লাখ দিন, সমস্যা নেই। দেনা থাকবে আপনার যত দিন ইচ্ছে। কোলে দৃষ্টি রেখে এক হাতের আঙুলের সাথে অন্য হাতে খেলতে খেলতে মতামত ব্যক্ত করে শ্রাবণ। আশেপাশের 2-1 হেসে উঠেছে মৃদুস্বরে, কিন্তু তারা দুজনে কেউই হাসেনি। ইফতেখার দ্বিতীয় কোনো কথাও বলেনি। বাবার অনুপস্থিতিতে এত বড় সিদ্ধান্ত নিয়ে এমনিতেই মনের ভেতর নিষ্পিস ভাব অনুভব করছে। তার উপর এত মানুষের সামনে কোনো আপত্তি আলোচনাও যেতে চায় না। হলে হোক 5 লাখই, দেনাই তো আছে। উপার্জনে সক্ষম না হলে ধন সম্পত্তিও আছে, তাই কোনো রকম ভাবনায় যেতে চায় না ইফতেখার। 5 লাখই ধার্য হয়। কাজী বাড়ি ছেড়ে পুনরায় ইফতেখারের পিছু মোটরসাইকেলে চড়েছে শ্রাবণ। এবার ইচ্ছে থাকলেও ধরে বসা হলো না মনের সংশয়। ইফতেখার ধীর গতিতেই বাজার ছেড়ে তাকে নিয়ে বালির চড়ে এসেছে। এক পাশে দোকানগুলো, অন্য পাশে 2-1 মানুষের উপস্থিতি, যারা হাওয়া খেতেই ছাই রঙা আধারে ঠাঁই নিয়েছে। আর নদীর কাছাকাছি মাঝামাঝিতে অবস্থানরত আছে এই নবদম্পতি।
শ্রাবণ মোটরসাইকেল থেকে নেমে মোটরসাইকেলের পাশেই দাঁড়িয়ে আছে। বাতাসটা ভালো লাগছে, কিন্তু শরীর ও মনের অবস্থা ক্রমশই শোচনীয় হচ্ছে। ইফতেখারও একটু চিন্তিত, মনে মনে ভাবছে কিছু, হয়তো নিজেকে উপস্থাপন করার ব্যাপারে। সে নেমে একটু এগিয়ে গেছে নদীর দিকে। ফোন হাতে নিয়ে সাইলেন্ট অবস্থা সরালো। কল লিস্ট দেখলো। খালিদ ভাইয়ের নম্বর হতে 2টা কল এসেছে কয়েক মিনিট আগে, আর বিপুল নম্বর হতে অনেকগুলো কল এসেছিল ফোন সাইলেন্ট অবস্থায়। যখন সে বাবার সামনে আলোচনায় বসেছিল তখন। এছাড়া আর কোনো নতুন তথ্য নেই। ফোন পকেটে রেখে সে আরো কিছুক্ষণ পায়চারি করে ওদিকে। শ্রাবণ একটু দূর হতে তাকেই দেখে, তাকে বুঝতে চেষ্টা করে। নিজ মনে দুশ্চিন্তা আর অস্থিরতা তো আছেই। ইফতেখার এগিয়ে আসে আবার তার কাছে, জিজ্ঞেস করে, কি ভাবছেন? শ্রাবণ প্রশান্ত হাওয়ায় নিঃশ্বাস ভাসিয়ে শান্ত গলায় উত্তর দেয়, ভাবছেন তো আপনি? বুঝতে পারছি, তবে আপনি একটু বেশি তাড়ায় ফেলে দিলেন আমাকে। বাড়িতে অতিরিক্ত ঘর নেই, ঘরের কাজ বহু বাকি। আপনি কোথায় থাকেন তবে? 2 ভাইয়ের 1 ঘর। আপনি গেলে ভাইকে বাইরে ফেলে দিতে হবে। ঠোঁটের কোণে মৃদু হাসির ঠাঁই দিতে চায় যেন শ্রাবণ। শান্ত স্বরে প্রত্যুত্তর করে, বিয়ের প্রস্তাব তো আমি দিইনি, আপনিই দিলেন। ওই যে ছুটে যেতে চাইছিলেন। চাইলে যেতেই পারতাম, এখনো। আজ চাননি বলে কাল কিংবা পরশু যে চাইবেন না তা তো বলা যায় না। আপনি ভয় পান, আমি জানতাম না। নিজের জিনিস হারানোর ভয় সবারই থাকে। এত অল্পতেই নিজের জিনিস চিনে ওঠা যায়? এক পলকেও যায়। কেমন সন্দেহ লাগছে আপনাকে। আপনার উদ্দেশ্য কি সত্যি করে বলুন তো? কিসের উদ্দেশ্য? এই যে স্বল্পতায় এক শিকড়হীনকে বেঁধে রাখার উদ্দেশ্য। এবার ঠোঁট কার্নিশে স্পষ্ট মৃদু হাসি ভেসে ওঠে ইফতেখারের। পরিবারের বাইরে মোটরসাইকেল আমার অতি প্রিয় এখন পর্যন্ত, যার আয়নায় আপনি নিজের ছবি এঁকে দিয়েছেন। তাই দিনরাত এক করে আপনাকেই দেখতে হচ্ছে। মানুষ এভাবেই বুঝি প্রেমে পড়ে যায়। আমি জানতাম না, কিন্তু মনে হলো তাই। ছবি এঁকে দিয়েছি? কখন, কোথায়? আরও কাছে এগিয়ে আসে ইফতেখার। শ্রাবণের পিছু কাছাকাছি দাঁড়িয়ে মোটরসাইকেলের আয়নায় দুজনকেই ভাসিয়ে তোলে। ওই তো। লজ্জায় আয়নায় তাকিয়েও দৃষ্টি নামিয়ে ফেলে শ্রাবণ। বিড়বিড়িয়ে বলে, সে তো এখনকার দৃশ্য। সেদিনের দৃশ্য বাজারে ছিল, ভুলে গেলেন? একই অবস্থায় থেকে শ্রাবণ বিড়বিড় করে, কানে ফুলটা ঠিকমতো গুজে দিতে একটু আয়নাই তো দেখছিলাম। এটাই তো চরম অপরাধ করে বসেছেন। নিজের না করা পর্যন্ত কেমন হারিয়ে যাওয়ার সংশয়ে ডুবেছিলাম। এভাবে না পালালেও তো হতো। হতো না। কেন? সমযোগ্যতাহীন আত্মীয় করার লোক আমার আব্বা না। এখন জায়গা দেবে? কি জানি, তাই তো বিয়ে করলাম। দেখি কি হয়। এখানে থাকবেন আরো কিছুক্ষণ, না যাবেন? আমার ইচ্ছে করছে না যেতে। ইফতেখার কাজ ছেড়ে পুনরায় সামনে এগোয় আর একটু সময় অতিবাহিত হওয়ার জন্য। মৃদু বাতাসে মনের সংশয় যেন হালকা হচ্ছে অনুভব হয়। শ্রাবণেরও হয়তোবা, তাই চাইছে আরো কিছুক্ষণ থাকতে। একটু নীরব থেকে সে জিজ্ঞেস করে, মজিদা কাকি তো আপনার নিকট কোনো আত্মীয় নয়, তাই না? তবে আপনি ওনার পরিচয় উল্লেখ করবেন না। পরিচয়হীন আছেন, একদম হীনই থাকেন। কেন? আবারও কেন? আমি তো আপনার পরিচয় নিয়ে পড়ে নেই। আমার আব্বার মান যেন না যায় ছোটোখাটো পরিচয়ে। তাই আপনি দূরের মানুষ, পরিচয় দূরেরই থাকুক। আচ্ছা বাদ দেন, বাড়ি চলুন আগে, দেখি কি হয়। রাত বাড়ছে, আমার ক্ষুধা লেগেছে। দোকান থেকে কিছু নিয়ে আসবো আপনার জন্য? পানি দরকার এখন। নদী পাশেই। বলেই দোকানের দিকে এগিয়ে যায় ইফতেখার। শ্রাবণ তার কথায় মৃদু হাসতে গিয়েও হাসতে পারে না। বড্ড দুশ্চিন্তা হচ্ছে। বিয়েটা কি হওয়ার ছিল? সিদ্ধান্ত ভুল নিল না তো? ও বাড়িতে কি হবে? এত অস্বস্তি লাগছে কেন? মোটরসাইকেলে ভর করে দাঁড়ায় শ্রাবণ। শরীর ও মনের অস্থিরতা সমতলে বেড়ে যাচ্ছে। ইফতেখার পানি নিয়ে আসতেই বলে, একটু হেলান দিয়ে কোথাও বসতে পারলে ভালো হতো। আমার খারাপ লাগছে দাঁড়িয়ে থাকতে। এখানে বসবেন কোথায়? বালিতে? হেলান দেওয়ারও তো জায়গা নেই। জবাব দেয় না শ্রাবণ। দুহাতের ভরই মোটরসাইকেলে ফেলে। চোখে মুখে ক্লান্তি দেখতে পাচ্ছে ইফতেখার, তাই বলল, চলুন বাসাতেই ফিরি। ক্যাপ খুলে দিতেই পানির বোতলটা হাতে নেয় শ্রাবণ। এক ঢোক পানি গিলেই বোতল ফিরিয়ে দেয়। ছোট কেকের প্যাকেটটা এগিয়ে দিলে নিল না শ্রাবণ। আমি কিছু খাবো না, চলুন। অযথা আনলাম। এক প্যাকেট ছিঁড়ে একটা কেক সে খেয়ে নেয় গপাগপ। শ্রাবণ ক্লান্ত চোখেও তাকিয়ে দেখে তার গলৎকরণের ব্যস্ততা। খাওয়ার বেগ দেখে মনে হচ্ছে পালিয়ে বিয়ে করেও কোনো দুশ্চিন্তা নেই তার মুখে। কি মানুষ, ভেবেছে দুটোই খেয়ে নিবে, তবে তা করেনি। একটা শ্রাবণের কাঁধের ব্যাগটা টেনে রেখে দেয়।
পকেট থেকে তার এবং শ্রাবণের জন্ম সনদও ব্যাগে রাখে। মোটরসাইকেলে চড়ে বসে পরক্ষণে। মোটরসাইকেলে উঠে বসতেও দুর্বলতা অনুভব করছে শ্রাবণ। তখনকার অর্ধেক শক্তিও যেন নেই দেহে। এবার ইফতেখারের কাঁধে ভর করে উঠে বসে। মোটরসাইকেল চলতে শুরু করলেও কাঁধ থেকে হাত সরায়নি। আর তখন সংশয়ে স্পর্শই করছিল না তাকে। কিন্তু ইফতেখার বালির মাঠ ছাড়ার আগেই পুনরায় থেমে যায়। তার কাঠটা পুরো গরম হয়ে গেছে এইটুকু আসতেই। শার্টের উপরে তাপমাত্রার সাথে সাথেই বুঝে উঠতে পারেনি তখন। এখন উপলব্ধি করতেই থেমে শ্রাবণের হাতের উপর হাত রেখে মুখাবয়বে বিস্ময়ের ঠাঁই দেয়। পিছু ফিরে কপাল ছুঁয়ে বলে, আপনার তো খুব জ্বর, বলেননি কেন এতক্ষণ? ডাক্তার দেখাবেন? মাথাটা ভারী লাগছে, তাই সে মাথার ভারও হেলিয়ে দেয় ইফতেখারের পিঠে। আমার জ্বর আজ 2 দিন ধরেই, আপনি বাসায় চলুন আগে। ইফতেখার বাড়ির উদ্দেশ্যে পথ কাটে। শ্রাবণ এক হাতে তাকে জড়িয়ে ধরে পিঠে মাথা পেতে রেখেছে। ইনি বিপুকে দিয়ে প্রস্তাব পাঠানোর লোক। ইনি সেদিনের বৃষ্টিতে দূর হতে বৃষ্টি বিলাসীকে ভিজতে দেখে মাথা হতে ছাতা ফেলে দেওয়ার লোক। শ্রাবণ আড়ালে তাকে দেখতে পেয়েছিল, তাই বিপুকে ফেরত পাঠিয়েছে। বিপু সেই পাঠানো সামগ্রী ফেরত এনে টাকার কথা প্রকাশ করলে কোনো রকম না বলেই ইফতেখার পকেট থেকে টাকা বের করে চাপিয়ে দেয় বিপুর হাতে। ভাইয়ের হঠাৎ বদলে যাওয়া নবরূপ দেখে আনন্দ চিত্তে নিজের মাথার ছাতাও ফেলে দেয় বিপু। সে তো ভাবতেই পারেনি ভাইও কারো প্রেমে পড়ে যাবে এভাবে। দুয়ের মধ্যস্থ বাহক হওয়াটা যেন দায়িত্বস্বরূপ নিয়ে নিয়েছে কাঁধে। তার বিশ্বাস ছিল কান্তার তার ব্যাপারটা পরিবারে একমাত্র ভাই পাকাপাকি করতে পারবে। তাই ভাইয়ের চিঠির ডাকবাহক হওয়াটাও চরম সৌভাগ্যের মনে করে ছুটে যেত কিঞ্চিত আহ্বান পড়তেই। ভাই ভাবির পুরো যোগাযোগটাই যেন তার মাধ্যমে পৌঁছায়। আর বারবারই বেকুব খালিদ ভাইয়ের কড়া নজরে শুধু সেই ফাঁসে। চলন্ত মোটরসাইকেলে ঠান্ডা বাতাসটা ভালোই লাগছিল উত্তপ্ত দেহে, যেন বাতাসের বেগে উত্তপ্তটা অনেকটা ছুটে গেছে এতক্ষণে। যদিও তা নয়। মোটরসাইকেল চেয়ারম্যান বাড়ির গেটে প্রবেশ করতেই মাথা তুলে নেয় শ্রাবণ। ইফতেখারের ঘরের সামনে এসেই থামে। শ্রাবণ নেমে যায়। ঘরের ভেতরের সদস্যদের চোখ পড়ে এদিকে। মেয়েটাকে পিছু বসিয়ে বাড়ি নিয়ে এসেছে ইফতেখার। এতক্ষণ যাবৎ বিপুর উপরই ধাওয়া যাচ্ছিল। ভাইয়ের বিয়েটা যেন সম্পূর্ণ হয়ে ওঠে, সেজন্য চুপ ছিল। মায়ের থাপ্পড়, বাবার বকাঝকা সব সহ্য করছিল নিশ্চুপে, মাথা নত করে দাঁড়িয়ে থেকে। প্রকাশ করলেই বিয়ে ভাঙার ভয়। খালিদ ভাই তাকে বাড়ি